প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ইটভাটায় বিস্ফোরণে নিহত 4। বসিরহাটের ইটিন্ডায় ইটভাটায় বিস্ফোরণ। গতকালই বসিরহাটের ইটিন্ডায় ইটভাটায় বিস্ফোরণ ঘটে। ইটভাটার চুল্লি জ্বালাতে গিয়ে বিস্ফোরণ। ইটভাটার বিস্ফোরণে নিহত এখনো পর্যন্ত 4। সেই খবরই আমরা পাচ্ছি। বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি 2 জন। রাতেই ঘটনাস্থলে যান জেলা পরিষদের সভাধিপতি। জিয়াউল রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে বিষয়টা জানতে চাইবো, আজকে সকাল থেকে সেখানে কি পরিস্থিতি একটু যদি জানাও। দেখো, সকাল থেকে একেবারে থমথমে রয়েছে এই বসিরহাটের ইডিন্ডা এলাকায় যে ইটভাটা রয়েছে সেখানে। ফলে একেবারে পুলিশ কিন্তু পুরোপুরি যে ইটভাটা ঢোকার যে মেন গেট সেখানে কিন্তু পুরোপুরি ব্যারিকেড করে দিয়েছেন, যাতে কোনো সাধারণ মানুষ এলাকায় ঢুকতে না পারে। তার কারণ কিভাবে এই চিমনিতে বিস্ফোরণ ঘটেছে এবং তার জন্যই ফরেন্সিকের টিম কিছুক্ষণের মধ্যে আসবেন। ফলে তাদের জন্য যাতে কোনো তথ্য এখান থেকে লোপাট না হয়ে যায় বা নষ্ট না হয়, তার জন্যই এলাকায় পুরোপুরি একেবারে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং সাধারণ মানুষকে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে একেবারে অবাধ কোনো নেই। ফলে এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জনের বাড়ি এই বসিরহাট এলাকায় এবং 2 জনের বাড়ি রাঁচিতে, এমনটা পুলিশ সূত্রে খবর। কিন্তু আরো বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত এই বসিরহাটের এই ইডিন্ডা এলাকায় প্রায় 100-এর বেশি ইটভাটা রয়েছে এবং সেই ইটভাটার বেশ কয়েক বছর আগে একেবারে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ধাপে ধাপে সেই ইটভাটাগুলো আবার চালু হয়। কিন্তু এই যে ইটিন্ডার এই যে হীরা বা পরবর্তীকালে 1 বছর পরে আবার হাত বদল হয়, এখন বর্তমানে কৃষ্ণা ইটভাটা নামেই পরিচিত। ফলে সেই ভাটায় কালকের অর্থাৎ এখানে যে ফায়ার সিস্টেম সেই আর কি অর্থাৎ চুল্লিতে আগুন ধরানোর যে কাজ প্রথমে হচ্ছিল এবং সেই সময় ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ তখনই বিকট আওয়াজ হয় এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই যে চিমনির উচ্চতা প্রায় কোনো নতুন তথ্য কি তোমার কাছে আছে? মানে কোথাও কি নজরদারির অভাব ছিল, রক্ষণাবেক্ষণের অভাব ছিল? দেখো, নজরদারির অভাব তো একেবারে সামনেই আসছে। অর্থাৎ যে চিমনির আমরা একেবারে সকাল থেকে দেখছি, সেই চিমনি কিন্তু একেবারে অনেক পুরনো, অর্থাৎ প্রায় না হলেও 30 থেকে 35 বছরের চিমনি এবং রক্ষণাবেক্ষণ হয়নি, এমনটাও এলাকার মানুষের দাবি। ফলে সেই যখনই চিমনিতে আগুন ধরায় তখনই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং বিকট আওয়াজ হয়। এলাকার মানুষের যেটা দাবি, কোনো দাহ্য পদার্থ সেখানে ছিল না, অন্য কোনো কারণ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। ফলে যেভাবে 4 জনের মৃত্যু হয়েছে, এলাকা শোকের ছায়া এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী রাতেই ঘটনাস্থলে আসেন, দেখেন এবং হাসপাতালে যান এবং নিহত যারা রয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, আহত তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, কিভাবে ঘটনা ঘটেছে সেটাও জানার চেষ্টা করেন। কিন্তু যেভাবে এই ঘটনা ঘটলো, সত্যি মর্মান্তিক ঘটনা, 4 জনের মৃত্যুর ঘটনা এবং বেশ কয়েকজন আহত। ফলে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং সব থেকে বড় তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই যে এখানে প্রায় শতাধিক যে ইটভাটা রয়েছে, সমস্ত কাজ কিন্তু বন্ধ রাখা হয়েছে প্রশাসনের নির্দেশে। অর্থাৎ কোনো ইটভাটায় আজকের কোনো কাজ হচ্ছে না। ফলে এখানে সাধারণ মানুষেরও একটা তারাও এখানে আসার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি এলাকা পুরো সিল করে দিয়েছে বলা যেতে পারে প্রশাসনের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এখানে দেখতেই পাচ্ছ পুলিশের একদিকে যেমন প্রচুর টিম রয়েছে, অন্যদিকে ফায়ার ব্রিগেড তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। অর্থাৎ মূলত জায়গাটি এখনো পর্যন্ত ঘিরে রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে এই বিস্ফোরণের ঘটনায় ভেঙে পড়েছে না অন্য কোনো কারণ, সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। তার জন্যই কিন্তু এলাকায় পুরো পুলিশ পিকেট বসানো হচ্ছে। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখে, যাতে কোনো রকম ভাবে সাধারণ মানুষ এসে কোনো তথ্য বা এই যে বিস্ফোরণের ঘটনা, ফলে সেগুলো লোপাট না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্যই কিন্তু পুরোপুরি এলাকায় ঘিরে রাখা হয়েছে। কিন্তু যেভাবে এই বিস্ফোরণের ঘটনায় 4 জনের মৃত্যু, তারপরে এই এলাকার যে সমস্ত ইটভাটা রয়েছে সেগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এবং তোমাকে যেটা জানাচ্ছিলাম, যে প্রায় বছর খানেক আগে থেকেই কিন্তু এলাকায় এই ইটভাটাগুলো কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে হঠাৎ আবার কেন, কোন নির্দেশে, কার নির্দেশে এই পরপর ইটভাটাগুলো চালু হলো, সে প্রশ্ন কিন্তু এলাকার মানুষ তুলছেন এবং সাধারণ মানুষের এটাই বক্তব্য। ফলে সব মিলে 4 জনের মৃত্যু, সত্যি মর্মান্তিক ঘটনা। এবং এখনো তুমি দেখতেই পাচ্ছ সেখানে পাঁজা, অর্থাৎ গতকালই শুরু হয়েছিল এই হীরা অর্থাৎ কৃষ্ণা ইটভাটার চক্র। অর্থাৎ এই ইটভাটার পাশ দিয়ে যে চক্র হয়, ইটের পাশে সাজানো হয়, সেটাকে চক্র বলে। এবং সেই চক্রে প্রথম আগুন ধরানো হয়েছিল কালকে সন্ধ্যে 7:30 নাগাদ এবং সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় 4 জনের মৃত্যু হলো। এখনো বেশ কয়েকজন আহত বলে এলাকার মানুষ সূত্রে এবং প্রশাসন সূত্রে সেটা জানা যাচ্ছে। বেশ, তুমি পরিস্থিতির দিকে নজর রেখো। আসছে পরবর্তী খবরে। রায়গঞ্জের শুট আউট, রায়গঞ্জে গুলিতে খুন যুবক। রায়গঞ্জের তুলসীতলায় যুবককে গুলি, যুবককে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি চলে। পুলিশ এসে আহত যুবককে উদ্ধার করে। হাসপাতালে যুবককে মৃত ঘোষণা চিকিৎসকদের।
দেবলোক ভদ্রলোক সম্পর্কে কোনো রকম খারাপ কিছু আমরা শুনিনি এই অবধি, পাড়া সকলেই জানে। ভালো, হ্যাঁ, কোনো- এরকম ঘটনা ভাবা যাচ্ছে না, ভাবছে না, ভাবনা চিন্তা- গুলি করে দিয়ে চলে যাবে, এটা সত্যি আতঙ্কিত সকলেই। নিরাপত্তা নিরাপত্তা বলতে একদমই কি নেই। এরকম ছিল না রায়গঞ্জে, কিন্তু হ্যাঁ বেশ আমাদের বলে কিছু ছিলই না, আগে আমাদের বলে ছিলই না। এই তো বেশ 2 বছর 3 আমাদের বছর নেই। বরাবর শান্তপ্রিয়। এখন শান্তশিষ্ট। আর বর্ধমানে জোড়া বিপর্যয়, স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ঘণ্টাখানেকের ব্যবধানে ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়, নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন 2 জন এবং পদপিষ্ট মানতে নারাজ রেল। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে রেল। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। ঘণ্টাখানেকের ব্যবধানে ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়, নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হন 2 জন। পদপিষ্ট একথা মানতে নারাজ রেল। ইতিমধ্যে এই ঘটনায় রেল তদন্ত কমিটি গঠন করেছে এবং খতিয়ে দেখা হবে যে কেন এই ঘটনা ঘটল। আবারও সেই বর্ধমান স্টেশন, এবার বেলা 12টার সময় ব্যস্ত বর্ধমান স্টেশনে যাত্রী শেডের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। প্রাণ গেল এক মহিলা সহ 3 জনের, আহত বেশ কয়েকজন। বুধবার বেলা 12টা বর্ধমান স্টেশনে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। বুধবার বিকেলে এই বর্ধমান স্টেশনে আবার বিপত্তি, এবার পদপিষ্ট হয়ে আহত। বর্ধমান স্টেশন প্রায় সব সময় ভিড়ে ভিড়। সেই স্টেশনে বুধবার দুর্ঘটনা। স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, গেল প্রাণ। ঘড়িতে তখন বেলা 12টা। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা, কেউ বসে যাত্রী শেডের নিচে, কেউ দাঁড়িয়ে। এই শেডের ওপরেই রয়েছে 100 বছরেরও বেশি পুরনো একটা জলের ট্যাঙ্ক। বেশ কয়েকদিন ধরেই সেখান থেকে জল চুইয়ে পড়ছিল। আচমকা সেই ট্যাঙ্কি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রী শেডের ওপর। বিকট শব্দ শুনে চমকে যান আশপাশের সকলে। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী, মৃত্যুও হয়। আমাদের চোখের সামনে পুরো এটা বাস্ট করে ভেঙে পড়ে গেল, মানে বাস্টের মতো ফাটলো, নিচে পড়ে গেল। আমরা দৌড়ে দৌড়ে এসে দেখি এখানে সব ছড়িছিটি পড়ে রয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, রিজার্ভেশন ছিল, হাওড়ায় চাপাতে যাচ্ছিল। তখনই সেই মুহূর্তে ইনসিডেন্টটা ঘটেছে। পেজেন্ট ছিল, জল ট্যাঙ্কি ওপরে একদম পুরো জল ট্যাঙ্কিতে আমার ননদের ওপর পড়েছে, আর বাকি সব ছিটকে গেছে। আমার ননদের মেয়েটা 6 বছর বয়স, তার রাইট লেগ ফ্র্যাকচার হয়েছে, ভাগ্নিটা ইনজুরি হয়েছে, আমার ননদের হাজব্যান্ডের ইনজুরি হয়েছে। উদ্ধার কাজে নামে রেল। বর্ধমান স্টেশনে পৌঁছে যায় পুলিশও। একের পর এক আহত যাত্রীকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলে। প্ল্যাটফর্ম নম্বর 2 আর 3 এর মাঝখানে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওটা ফেটে যায়। সেটার জন্য ওখানে নিচে যত প্যাসেঞ্জার লোক দাঁড়িয়ে ছিল, জল শেডে পড়ে, শেড ভেঙে যায়। হসপিটালে খবর পেলাম এখন অব্দি 3 জন ডেড হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে। এরা বলছে কি প্রত্যেক বছর ইন্সপেকশন হয়, গত ডিসেম্বরে ইন্সপেকশন হয়েছিল। কি করে ভেঙে পড়লো জলের ট্যাঙ্ক? দুর্ঘটনার কারণ খুঁজতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এটা অনেক দিন পুরনো, 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত। কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। ইন্সপেকশনও হচ্ছে রেগুলারলি, ক্লিনিংও হয়। এজি গ্রেড লেভেল অফিসার্সরা দিয়ে আমাদের এনকোয়ারি কমিটি গঠন করেছে, এবং যাতে এই ধরনের আর কোথাও ঘটনা না ঘটে সেটাও আমরা এনশিওর করছি। ব্যস্ত সময়ে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি। এতে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিনই 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ থাকায় ফুট ওভারব্রিজে হুড়োহুড়ি পড়ে যায়। বিকেলে পদপিষ্ট হয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী। বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।
আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্য জুড়ে বাড়ছে শীত, তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গে আরও পারদ নেমে গেছে। ঠান্ডায় কাঁপছে পশ্চিমের জেলাগুলো। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। রাজ্য জুড়ে মোটামুটি শীতের স্পেল সেটা বজায় রয়েছে এবং বেশ কয়েকদিন বজায় থাকবে। এবং আজ কলকাতায় পরিষ্কার আকাশ এবং যত বেলা বাড়বে তত কিন্তু তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে, তবে রাতের তাপমাত্রা সেটাও কিন্তু বাড়বে। তবে সব মিলিয়ে কি কি আপডেট রয়েছে বিশ্বজিতের থেকে জানবো। বিশ্বজিৎ, তার মানে আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বদল দেখতে পাবো না, মানে শীতের স্পেলটা থাকবে? একদমই, শনি রবিবার পর্যন্ত আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই পরিস্থিতি থাকবে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই অর্থাৎ রাজ্য জুড়েই যে শীতের স্পেল চলছে এই স্পেলটা উইকেন্ড পর্যন্ত থাকবে এমনটাই অনুমান। তবে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 16ই ডিসেম্বর অর্থাৎ শনিবার এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আপাতত এই স্পেল চলছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টির পর আজ একটু কুয়াশা হবে। সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও কোচবিহারে কুয়াশা বেশি হওয়ার সম্ভাবনা। তবে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা কলকাতায় যেমন স্বাভাবিকের নিচে রয়েছে এরকমই রাজ্য জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, কোথাও কোথাও নিচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। অমৃতা। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এবং বিশ্বজিৎ যেমনটা বলছিল যে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু পারদ পতন হয়েছে বেশ খানিকটা, পাশাপাশি একটুখানি অন্য জায়গাকার বা অন্য অঞ্চলে মানে পশ্চিমের জেলাগুলোতে কিরকম তাপমাত্রা, কতটা শীতের স্পেল সেটাও একটু নজর রাখবো। এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে রয়েছে আমার সঙ্গে রাজু এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ রয়েছে। প্রথমে একটু ঝাড়গ্রামে রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, তুমি যেখানে রয়েছো সেখানে শীতের স্পেল তার মানে বেশ খানিকটা দেখেই বোঝা যাচ্ছে, ছবিটা দেখে বোঝা যাচ্ছে। কতটা শীতের স্পেল আর রাতের তাপমাত্রা সেটা কিরকম থাকছে? দেখো, প্রথমে বলবো অমৃতা, রাতে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত যেভাবে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে তাতে শীতের আমেজ যে বলাই যায় পর্যটকদের জন্য অনেকটাই উৎসাহ দিচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে। ঠিক তেমনই আবার যেভাবে তাপমাত্রা কমছে তাতে জুবুথুবু গোটা জেলাবাসী, যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তারা ভারী বস্ত্র পরে বেরোচ্ছেন। শীত বস্ত্র তাদেরকে পরতেই হচ্ছে, কারণ আর বিভিন্ন জায়গায় আগুন পোয়ানোর ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, কারণ এতটাই শীত পড়েছে যে আগুন তাদেরকে পোয়াতে হচ্ছে রাস্তার পাশে। আর ইতিমধ্যে জেলা জুড়ে যেভাবে কুয়াশায়, ঘন কুয়াশায় ঢেকে রেখেছে, বেলা বাড়লেও রোদ্দুর দেখা দিলেও ওই কুয়াশা দেখা দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে রাজ্য সড়ক কিংবা কেন্দ্রীয় যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় যখন গাড়ি চলাচল করছে সেগুলো লাইট জ্বালিয়েই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, কারণ সামান্য দূরত্ব সেই অর্থে দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হয়েছে শীতের জন্য। বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চায়ের ব্যবস্থা করা হচ্ছে যাতে গাড়ির চালকরা না এই কুয়াশার বা ঠান্ডার আমেজে ঝিমিয়ে না যান, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গায় ট্রাফিকের একটা ব্যবস্থা করা হচ্ছে। আর বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ এই শীতের মৌসুমে যেভাবে পর্যটক শীত ইতিমধ্যে 12 ডিগ্রির নিচে রয়েছে এবং যত বেলা গড়াচ্ছে শীতের প্রভাবটাও ততটা বাড়ছে এবং সন্ধ্যের পর থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করছে। রাত্রিবেলায় প্রায় 10 থেকে 9 ডিগ্রির দিকে চলে যাচ্ছে তাপমাত্রা। সেক্ষেত্রে শীতের আমেজ বলাই যেতে পারে যে কনকনে ভাব শীতের আমেজ রয়েছে গোটা জেলা জুড়ে। এবং যত দিন গড়াচ্ছে, কারণ শীত অনেক দেরিতে আসলেও এখন মানুষের কাছে যে শীতের উপভোগ তা করতে কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছেন, সেখানেও শীত বস্ত্র পরে, এবং বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসছেন তারা এই শীত উপভোগ করতেই সকাল সকাল বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে গিয়ে ভিড় করছে। শীতের স্পেল এবং বিভিন্ন জায়গায় পর্যটকরা যাচ্ছেন শীতের স্পেল উপভোগ করবেন বলে, একটু ছুটি কাটাবেন বলে। এরপর একটুখানি দক্ষিণ 24 পরগনা বা কাকদ্বীপের দিকে নজর রাখবো। সেখান থেকে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি যেখানে রয়েছো সেখানে শীতের স্পেল কতটা দেখতে পাচ্ছ? কারণ বেশ কুয়াশা দেখতে পাচ্ছি, বেশ জুবুথুবু হয়ে গেছেন সেখানকার মানুষ। হ্যাঁ, দেখো, রাজ্যের অন্যান্য জেলার মতো কিন্তু এই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সহ এই উপকূলীয় যে এলাকা রয়েছে এখানেও কিন্তু ভালো শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। সকাল থেকে যেটা দেখা গেল যে একদম হালকা কুয়াশার চাদরে কিন্তু মরে গিয়েছিল। তারপর যে সমস্ত মানুষগুলো প্রাতঃভ্রমণে বেরোন তারা কিন্তু বেশ মোটাসোটা শীত বস্ত্র পরে বেরোচ্ছে। তার পাশাপাশি যেটা তোমাকে বলবো যে কাকদ্বীপ স্টেশন চত্বরে যেটা দেখা গেল বেশ কিছু মানুষজন তারা কিন্তু আগুন জ্বালিয়ে এই যে শীতের যে তাপ এবং শীত যে
শীতের একটা শীতের মধ্যে যে আগুন জ্বালিয়ে একটা গরম অনুভব করছেন। এবং তার পাশাপাশি বেশ কিছু মানুষজন কিন্তু চা দোকানে একদম চা দোকানে ভিড় জমিয়েছেন, চা উপভোগ করছেন। একদম বলা চলে যে শীতের যে স্পেল, শীতের যে আমেজ, সেটা কিন্তু মানুষ ইতিমধ্যে উপভোগ করতে শুরু করেছে। তার পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, তুমি জানো বকখালি সঙ্গে গঙ্গাসাগর রয়েছে, সেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু ধীরে ধীরে মানুষ কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। কারণ এই মুহূর্তে দিনের যে তাপমাত্রা সেটাও যেরকম থাকছে, রাতের তাপমাত্রা কিন্তু এর থেকে আরও একটু কমে যাচ্ছে এবং রাতে তোমাকে জানিয়ে রাখবো সব থেকে খুব ভালো শীতের আমেজ কিন্তু উপভোগ করা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পর্যটন বা ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলির দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করেছে। বেশ বেশ একেবারেই। এবং যেরকম আপনাদের বলছিলাম যে রাজ্য জুড়েই কিন্তু বেশ তাপমাত্রা সেটা বেশ কমছে। চারটে ছবি আপনাদের দেখাচ্ছে, দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ, একেবারে শীতের চেনা ছবি, ডিসেম্বরের চেনা ছবি। আর যেহেতু বেশ ঠান্ডা, মানে ভোর থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে, জুবুতুবু অবস্থা মানুষের, তাই জন্য এই ঠান্ডায় কিন্তু আগুনে একটুখানি গা সেঁকে নিতেই হচ্ছে, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং ঝাড়গ্রাম এবং কাকদ্বীপের ছবি তো দেখালাম আপনাদের, বাঁকুড়ার পুরুলিয়ার ছবিটাও দেখুন, সেখানেও কিন্তু শীতের ব্যাটিং অব্যাহত রয়েছে।